পুরীধামে শ্রী জগন্নাথ দেব যে কতটা জাগ্রত, তার মহিমা যে কতটা মোহময়, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। কিন্তু আজ আমি এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো, যেই ঘটনাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সত্যি জগন্নাথ দেব প্রচণ্ড করুণাময়। তাকে মন থেকে যদি ডাকা যায়, তাকে মন থেকে যদি ভালোবাসা যায়, তিনি কিন্তু সত্যি দু হাত ভরে আশীর্বাদ করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা মন দিয়ে শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আপনাদের ইমেল করতে হবে, এবং সেই ইমেল আইডিটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সেখান থেকে ইমেল আইডিটা নিয়ে আপনারা আমাদের ইমেল করে জানাতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকদিন থেকে আমাদেরকে বলে আসছিলেন যে আমরা যেখানে আমেরিকায় থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর কীরকম, রাস্তাঘাট কীরকম, এখানে বাজার দোকানে কী কী পাওয়া যায় সেগুলো দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্য আমাদের নতুন নিবেদন, আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি এগুলোই দেখিয়ে থাকি। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটুকুই বলার ছিল। আর যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু চেষ্টা করবেন যে ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলো যেন কোনো প্রকার কোনো বিদ্বেষমূলক ঘটনা না হয়। আর সেই ঘটনার সঙ্গে যদি পসিবল হয় কোনো ছোট ভিডিও বা ছবি যদি থাকে সেটাও পাঠিয়ে দিতে পারে। তো এবার আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আজকে মানিক চ্যাটার্জি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। উনি বাঁকুড়ার একটি হাই স্কুলের টিচার। উনি যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেই ঘটনাটা কিন্তু ওনারই ফ্যামিলির একটা ঘটনা। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো মানিকবাবুর ছোট থেকে বড় হয়ে ওঠা কিন্তু বাঁকুড়াতেই। এবার বাঁকুড়াতে ওনার উনি যখন ছোট ছিলেন তো উনি একটা জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু উনি ছোট থেকে বড় হয়েছেন। সেই জয়েন্ট ফ্যামিলিতে এই মানিকবাবুর বাবার যিনি বাবা ছিল, তার দাদু, সেই দাদুরা ছিলেন 2 ভাই। এবার মানিকবাবুর বাবার যিনি বাবা তিনি ছিলেন বড়, আর অন্যজন ছিলেন ছোট ভাই। তো 2 ভাই একসাথেই একই বাড়িতে থাকতো, এবং ওনাদের আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, আগে আরও খারাপ ছিল। একজন ভাই স্কুল টিচার ছিলেন, মানিকবাবুর দাদু স্কুল টিচার ছিলেন। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক বছর আগে, আমি যখনকার কথা বলছি ওনার দাদুর আমলের কথা, তো সেই সময় না স্কুল টিচারদের মাইনে খুব একটা বেশি ছিল না। যা পারিশ্রমিক স্কুল টিচাররা পেতেন সেটা দিয়ে একটা বড় সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর ছিল। তো এরকমভাবেই আর কি সংসার চলতো, যেহেতু 2 ভাই একসাথে থাকতো তো কোনো রকমের সংসারটা চলে যেত। এবার মানিকবাবুর দাদুর যিনি ভাই ছিলেন, তো তার 2 ছেলে ছিল। তো 2 ছেলের মধ্যে বড় ছেলে 2 ছেলেই খুব ভালো, পড়াশুনো ভালো করতো, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু যে ছোট ছেলে ছিল সে একটুখানি খুব বেশি সাদাসিধে ভোলাভালা টাইপের মানুষ ছিল। এবার তখনকার দিন বুঝতেই পারছেন যে সবাই একটা বড় পরিবারের মধ্যে সবাই একসাথে বড় হচ্ছে। এবার কার মনে কখন কি চলছে এত কিছু খুঁটিয়ে দেখার মতো বা এত কিছু খুঁটিয়ে বোঝার মতো সময় কিন্তু কারোর কাছে অতটা থাকতো না। তো ওই দাদুর ভাইয়ের যে 2 ছেলে ছিল তার মধ্যে যে ছোট ছেলে, সে ছোট থেকেই পুজো আর্চা করতে খুব ভালোবাসতো। বাড়িতে যদি কোনো পুজো আর্চা হতো, বাড়ির মহিলারা হয়তো কোনো পুজোর জোগাড়যন্ত্র করছে, তো সেই ছেলেটি গিয়ে সেই পুজোর ওখানে থাকা, কী কী লাগবে হাতে হাতে কাজ করে এগুলো করতো। এবার বাড়িতে কিন্তু সবাই ওকে খুব ভালোবাসতো,
যে ছেলেটা খুব ঘরোয়া টাইপের ছেলে, আবার পড়াশুনোতেও কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। এই করে অভাবের একটা সংসারের মধ্যে ভালো করেই সবাই বড় হচ্ছিল। তো ইনি হচ্ছেন এই মানিকবাবুর সম্পর্কের ছোট কাকা হয়। তো এই ছোট কাকা যিনি ছিলেন, এই ছোটবেলা থেকে ওনার একটা আধ্যাত্মিক বিষয়ের প্রতি একটা ন্যাক, পড়াশোনার প্রতিও একটা মনোযোগ, সব কিছু মিলিয়ে উনি খুব শান্ত শিষ্ট স্বভাবের ছিলেন। মানে কোনোদিনও কারোর সাথে জোর গলায় কথা বলতেন না, কোনোদিনও কারোর প্রতি রাগ হতো না, সব কিছু খুব ভালো ছিল। এবারে সেই সময় আর কি আমি এটা বুঝতেই পারছেন যে মানিকবাবু এখন একটা স্কুল টিচার, উনি যেটা লিখেছেন যে ওনার বর্তমানে 41 বছর বয়স। তো বুঝতেই পারছেন যে ওনার কাকার ঘটনা আমি যখন বলছি, তার মানে বেশ এটা অনেক বছর আগেকারই ঘটনা। তো ওনাদের না সেই সময় মানে যাতে একটু বেশি রোজগার করা যায়, তো সেই জন্য ওনাদের বাড়িতে না দুটো গরু কিনে আনা হয়। ঠিক আছে? তো ভাবা হয়েছিল যে বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে সবাই গরুর থেকে দুধ খেতে পারবে, আর বাকি যেটুকু দুধ হবে সেটুকু দুধ পাড়ার মধ্যে বেচা যাবে, একটু পয়সাও আসবে। কারণ ওনাদের বাড়িতে মানে খুব একটা যে টাকা পয়সা ছিল তা কিন্তু নয়। তো সেই কথা মনে করে দুটো গরু কেনা হয়। এবার গরুর দেখভালটা মোটামুটি কিন্তু বাড়ির দুই বউই করতেন। দুই বউয়ের শাশুড়ি ছিল, তিনিও করতেন। এবার সেই গরুকে একটা জায়গায় সকালবেলা বেঁধে রেখে আসা হতো, এবার দুপুরের পরে বিকেল গড়িয়ে গেলে সেই গরুকে নিয়ে আসা হতো। এবার মাঝে মধ্যে কি হতো যে হয়তো বাড়িতে সবাই কোনো কাজে বিজি হয়ে পড়েছে, তো এই মানিকবাবুর যিনি কাকা ছিলেন তার উপরে দায়িত্ব পড়তো গরুগুলোকে নিয়ে আসার। এবার ওনাকে যা বলা যেত উনি তাই করতেন, কখনো কারোর মুখের উপরে কোনো কথা উনি না বলেননি, সবসময় সবার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলতেন। তো এরকমই একদিন গরুগুলোকে মাঠে বেঁধে রাখা হয়েছে। এবার মাঠটা ছিল একটা রেল স্টেশনের দিক করে, ঠিক আছে? তো ওইখানে গ্রামের মানে প্রচুর লোকের গরু ছাগল অনেকে বেঁধে রেখে আসতো, সারাদিন ঘাস ঠাস খেত, আবার সন্ধ্যের হলে মানে বিকেলের পর থেকে সবাই ওখান থেকে নিয়ে আসতো। এবার কি হয়েছে ঘটনাটা, তো সেদিন ওরকম করেই ওই মানে ওই ছোট কাকাকে বলা হয়েছে যে তুই গরুগুলোকে নিয়ে আয়, দুটো গরু আছে তাকে নিয়ে আসতে গেছে। এবার সেটা কিন্তু বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 10-12 মিনিটের হাঁটা পথ এরকম হবে। তো দেখছি সন্ধে গড়িয়ে গেছে, ছেলেও আসছে না, ছেলে গরু নিয়েও ঢোকেনি। তো প্রথমে সবাই ভেবেছে যে ঠিক আছে, হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা হয়ে গেছে রাস্তায়, বা কোনো চেনা মানুষের সাথে হয়তো কথাবার্তা বলছে, চলে আসবে। তো এরকম করে ওয়েট করা হলো, দেখছে ছেলে আসছে না কিছুতেই। তো সেই মানে মানিকবাবুর যে দাদুরা ছিলেন, মানে ওনার দাদু এবং ওনার দাদুর যে ভাই, তারা বেরিয়ে গেছে ছেলেকে খুঁজতে, যে কোথায় গেল ছেলেটা, দুটো গরুকে নিয়ে আসতে বলা হয়েছে। তো প্রচণ্ড খোঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রায় রাত 8টা সাড়ে 8টা নাগাদ খোঁজ পাওয়া গেল যে পাশের গ্রামের কোন একটা মন্দিরে সে চলে গেছে, এবং সে ওই যে গরুগুলোকে যে হাতে করে নিয়ে আসছিল, গরুর মানে গলায় দড়ি ছিল, সে দুটো দড়ি দু হাতে করে নিয়ে আসতে আসতে সে পাশের গ্রামের কোনো একটা জায়গায় একটা কীর্তন মতো হচ্ছিল, সেটা একটা মাঠের মধ্যে কীর্তন হচ্ছিল। তো মাঠের মধ্যে গরু দুটোকে বেঁধে ওই যে কীর্তন শুনতে বসে গেছে। সে মানে কীর্তন হচ্ছে তো হচ্ছে, সে ছেলেও ওখানে মানে বসে আছে কীর্তন শুনছে, একেবারে যাকে বলে সে কীর্তনের মধ্যে একেবারে আত্মভোলা হয়ে গেছে। তার মনেই নেই যে সে বাড়ি থেকে বেরিয়েছে, তাকে বাড়িতে ঢুকতে হবে, বাড়িতে সবাই চিন্তা করছে। আর আমি যখনকার সময়ের কথা বলছি তখন কিন্তু কোনো মোবাইল ছিল না, ফলে বুঝতেই পারছেন অনেক বছর আগেকার কথা। তো তাকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কী রে, তোকে দুটো গরু মাঠ থেকে নিয়ে আসার কথা বলা হয়েছে, তুই পাশের গ্রামে কী করে চলে গেলি? আর তুই গেছিস তুই একবার বলে যেতিস গরু দুটোকে ঘরে রেখে যেতিস, তুই কেন গেলি? তো এই বলে তো সবাই খুব বকাবকি করেছে। তো মানে তখন সেই ছেলের বয়স হচ্ছে প্রায় 12-13 এরকম। তো সেটা কেঁদে দিয়েছে, এবং সে কেঁদে কেঁদে বলছে যে আমি ওখানে মানে ও যখন আর কি মানে তখনকার দিনে তো আর এত এখনকার মতো এত বাড়িঘর ছিল না। এবার মাঠটা একটা ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় দেখবেন অনেক দূর থেকেও কিন্তু অনেক আওয়াজ কানে আসে। এবার যেখানে ওই হরিনাম সংকীর্তন হচ্ছিল সেখানে কিন্তু কোনো মাইকের ইউজ হচ্ছিল না, এমনি সবাই খালি গলায় হরিনাম সংকীর্তন করছিল, গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল। তো যেহেতু যে মাঠে গরু দুটো বাঁধা ছিল সেই মাঠটা একটা পুরো ফাঁকা জায়গা, তো সেখান থেকে ও মানে ওই ছেলেটি আর কি মানিকবাবুর সেই কাকা, ছোট কাকা, সে শুনতে পাচ্ছিল যে কোনো একটা জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে।
এবার সেই গরু দুটোকে মাঠে যে বাঁধা ছিল সেখান থেকে তুলেছে, দু হাতে করে দু হাতে গরুর ওই দড়ি দুটোকে ধরে নিয়ে সে না মানে ওই যে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই মানে নাম গানের প্রতি তিনি এতটাই আকৃষ্ট হয়ে গেছিলেন, সেই মানে ভগবান শ্রীকৃষ্ণের নামে সে এতটাই মানে নিমজ্জিত হয়ে গেছিল যে ওই নাম কোথা থেকে আসবে এটা স্মরণ করতে 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 সে একেবারে যেখানে কীর্তন হচ্ছিল সেখানে গিয়ে পৌঁছেছে। এবার পৌঁছানোর পরে দেখছে যে দুটো গরুর ওই রশি দুটো রয়েছে হাতে, তো দেখেছে একটা মাঠ, তো মাঠের সাইডে আবার ওটাকে বেঁধে রেখেছে। বেঁধে রেখে ও ছোটো কাকা ওখানে বসে হরিনাম সংকীর্তন শুনছে, নিজেও গান করছে। এই করতে করতে তার মাথা থেকেই বেরিয়ে গেছে যে রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। এইসব ভাবুন একটা মানুষ কতটা সাদাসিধে হলে, কতটা ভোলা ভালা হলে সে এরকম করতে পারে। তো বাড়ি থেকে তো একটু বকাবকি করলো। এবার বাড়িতে মোটামুটি সবাই জানতো যে ওই মানে ওর ছোটো কাকা যে একটু আধ্যাত্মিক মানুষ, পুজো আর্চা খুব ভালোবাসে, পুজো আর্চা নিয়ে থাকতে খুব পছন্দ করে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি যে ওনাকে দেখতে কীরকম ছিল সেটা পরবর্তী সময়, ঘটনার যত পরবর্তী সময় এগোবে তখন কিন্তু আপনারা এটা কেন আমি এখন বলছি সেটা বুঝতে পারবেন। তো খুবই রোগা, আর গায়ের রং ছিল শ্যামবর্ণ ওনার ছোটো কাকার, মানিকবাবু ছোটো কাকার, আর প্রচণ্ড রোগা, একটু লম্বা করে, আর সব সময়ই মানে খুব আর কি কথা বলতে গেলে মাটির দিকে তাকিয়ে কথা বলা, 5টা কথা বললে একটা প্রশ্নের উত্তর দেওয়া, এইরকম টাইপের উনি মানুষ ছিলেন। আর একবার কি হয়েছিল, ছোটোবেলায়ও এরকম একটা জায়গায় ওই ঠাকুরের নাম গান করতে বাড়িতে আগে লোক আসতো না, তারা মানে চাল আলু এগুলো নিতেন, তো এরকমই একবার দুটো লোক আর কি ওনাদের বাড়িতে এসেছিলো, তখন এই মানিকবাবুর কাকা আরও ছোট ছিল। তো এরকম নাম গান করতে করতে ঘরে ঢুকেছে, বলছে মা চাল দে, একটু আলু দে, ফুটিয়ে খাবো। তো তাড়াতাড়ি করে সে আসতে গিয়ে একবার পুরো মুখ থুবড়ে সে নাকি ঘরের সামনে পড়ে গেছিল। এবার সেই পড়ে গিয়ে তার থুতনির কাছে এমন করে কেটে গেছিল যে সেই কাটা দাগ কিন্তু তখনও ছিল। তো এরকমই আর কি প্রচণ্ড আর কি সাদাসিধে আত্মভোলা টাইপের মানুষ ছিলেন হচ্ছে মানিকবাবুর কাকা। যাই হোক, তো বাড়িতে কেউ কিছু সেরকম বললো না, বুঝতে পেরেছে যে হয়তো এরকম, তো তখন সবাই ভাবলো যে ঠিক আছে, ওকে সন্ধ্যের পর বেশি কোনো কাজের কথা বলা হবে না, ও ওর মতো থাকুক। তো ওকে বোঝানো হতো ছোটো কাকাকে যে পড়াশুনো করতে হবে ভালো করে, তারপরে সংসারে একটু হাল ধরতে হবে। তো যখনই আর কি ওনাকে বলা হতো তখনই কিন্তু উনি কখনোই কোনো কথায় না করবো না বা এটা আমার দ্বারা হবে না, উনি কিছুই বলতেন না। আর পড়াশুনোতেও কিন্তু উনি যথেষ্ট ভালো ছিলেন, এবং ওই সময় ওনার সংস্কৃত এত স্ট্রং ছিল, এবং উনি অঙ্কে প্রচণ্ড ভালো ছিলেন মানিকবাবুর সেই কাকা। তো সেই কারণে স্কুলের যারা মাস্টারমশাই ছিলেন তারাও কিন্তু খুব পছন্দ করতেন, এবং সবাই জানতেন যে এই ছেলেটা বড় হয়ে হয়তো বড় কিছু হবে, মানে এতটাই ব্রাইট, এতটাই ব্রিলিয়ান্ট ছিলেন। যাই হোক, তো এইভাবেই আস্তে আস্তে দিন এগোচ্ছে, সময় এগোচ্ছে। এরকম করতে করতে একদিন বাড়িতে আর কি একটা কিছু নিয়ে প্রবলেম হয়েছে, একটা কিছু নিয়ে আর কি কোনো একটা অন্য কোনো কারণে, মানে বাড়ির লোকেদের মধ্যে কারণ নয়, অন্য একটা কারণে বাড়িতে সবাই একটু চিন্তিত অবস্থায় ছিল, মানে চিন্তিত একটু আর কি, সবার সাথে সবার উষ্ণ বার্তালাপ হচ্ছে, কিছু একটা কারণে ওদের একটা কোনো আর্থিক ক্ষতি হয়েছে, তো সেটা নিয়ে সবাই বাড়িতে খুবই মন খারাপ, তারাও বিভিন্ন কথাবার্তা বলছে। এবার এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মানিকবাবুর যিনি কাকা, তিনি না ছোটোবেলা থেকেই খুব শান্ত শিষ্ট পরিবেশ পছন্দ করতো, মানে বাড়িতে যদি ছোটোখাটো কোনো ঝগড়াঝাটি হতো, খুব সামান্য কিছু হতো, উনি না ঘর থেকে বেরিয়ে যেতেন, মানে ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশে একটা ওনাদের খুব বড় বকুল গাছ ছিল, তো সেই বকুল গাছের নিচে গিয়ে বসে থাকতেন। তো সবাই জিজ্ঞেস করতো যে কী রে তুই এখানে বসে আছিস কেন, তো বলতো বাড়িতে সবাই খুব জোরে জোরে কথা বলছে তাই আমি এখানটা এসেছি। মানে ওই জোরে কথা বলা, ঝগড়াঝাটি, ওটা উনি একদম না সহ্য করতে পারতেন না। তো সেইবার বাড়িতে কিছু একটা অন্য কারোর জন্য ওনাদের আর কি বাড়িতে একটা আর্থিক ক্ষতি হয়। এবার সেই আর্থিক ক্ষতি হওয়ার জন্য বুঝতেই পারছেন সবাই একটু মানে সবারই মন মেজাজ ভালো নেই, খুব কথাবার্তা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। তো এরকম হওয়ার জন্য যথারীতি উনি বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার বাড়ির সবাই জানে যে ও একটু অন্যরকম, ও এসব জোরে কথা বলা পছন্দ করে না, ঝগড়াঝাটি হলে ঘরে থাকতে পারে না, তো ভেবেছে সামনে পাড়ার ওই বকুল গাছের নিচে হয়তো আছে। যাই হোক, তো সে সমস্ত তো মিটে গেছে। মিটে যাওয়ার পরে যখন 2-2:30 বাজে, দুপুরে ভাত খাওয়ার সময়, তো তখন তার খোঁজ পড়েছে সেই ছোটো কাকার আর কি। তো
তো তার মা গিয়ে একবার খুঁজে এসছে পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, তো দেখছে যে ছেলে নেই। এবার ভেবেছে হয়তো যে ছেলে ওই মাঠে একটা ওনাদের মানে বাড়ি থেকে গিয়ে আরেকটু দূরে একটা মাঠ ছিল, তো সেই মাঠের কাছে সেই গরু ঠরু বাঁধা থাকতো বলতাম না, তো ওই মাঠটাও ছিল, তো ওখানেও বড় বড় গাছ ছিল, একটা বড় পঞ্চাননতলা ছিল, সেখানে অনেকে বসে ঠসে থাকতো। আর দেখবেন যারা আপনারা হয়তো অনেকেই জানবেন যে আগেকার দিনে বিশেষত গ্রামের দিকে মানে দুপুরবেলা না কেউ যদি কারোর বাড়িতে আসতো বা কেউ কারোর হয়তো পরিচিত বাড়িতে হয়তো সামনে দিয়ে যাচ্ছে, সে কিন্তু তাকে বলতো যে আপনি দুপুরে ভাতটা খেয়ে যান। মানে এই একটা রীতি কিন্তু ছিল, দুপুরবেলা কাউকে শুধু মুখে বাড়ি পাঠানো হতো না, বা বাড়ির সামনেও যদি কেউ বসে থাকে, এখনও কিছু কিছু বাড়িতে কিন্তু এটা আছে, যে আপনি যদি আপনি হয়তো সেভাবে হয়তো আপনাকে কেউ চেনে না বা খুব সামান্য পরিচয় আছে, তাতেও কিন্তু আপনি যদি দুপুরবেলা তার বাড়ির সামনে যান বা বাড়ির সামনে দাওয়ায় গিয়ে বসেন, তারা কিন্তু আপনাকে লাঞ্চ অফার করবে। আর এটা কিন্তু আগেকার দিনে বিশেষত গ্রামাঞ্চলে এটা খুব কমন ছিল। তো ওনার মা ভেবেছে যে গ্রামে সবাই সবাইকেই মোটামুটি চেনে, মানে গ্রামে তো খুব বেশি লোকজন তো থাকতো না, মানে মোটামুটি যত লোক থাকতো সবাই সবাইকে চিনতো, তো ভেবেছে যে হয়তো কারোর বাড়ির সামনে গিয়ে কারোর দাওয়ায় হয়তো বসেছিল, হয়তো সেই বাড়ি থেকে খাবার টাবার দিয়ে দিয়েছে, ও হয়তো দূরের মাঠে পঞ্চাননতলায় গিয়ে বসে আছে বা কিছু একটা হয়তো কারোর বাড়িতে আছে। তো ওর মা একবার খুঁজেছে, খুঁজে ঠুজে ভাবলো যে ঠিক আছে হয়তো খেয়ে নিয়েছে। তো বাড়িতে তারপরে বাড়ির ছেলেরা বা যারা পুরুষ মানুষ ছিলেন তারা এটা যখন শুনলো যে সেই মানিকবাবুর কাকা ঘরে নেই, তো তারাও একবার গিয়ে পাড়ায় গিয়ে খোঁজ করেছে যে কোথায় গেছে ছেলে। তো সবাই বলছে যে এই তো 1-2 ঘন্টা আগে ওকে দেখেছি। তো ভেবেছে হয়তো ওইদিকে কারোর বাড়িতে গেছে, তো তারাও কি করেছে খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার মানিকবাবুর মা এবং বাবা দুজনেই ভাবছে ছেলেটা গেল কোথায়। তো ভাবলো যে ঠিক আছে কোনো রকমে গিয়ে মানে কোনো রকম আর কি খাওয়া দাওয়াটা করে মানিকবাবুর বাবা কী করেছে ওই মাঠে গেছে যেখানে ওই গরু ছাগল বাঁধা থাকতো। ইভেন ওনাদেরও গরু কিন্তু সেদিনকে ওই মাঠেই বাঁধা ছিল। তো গিয়ে খোঁজ করছে, দেখছে কোথাও ছেলে নেই। এরপরে না ওনাদের একটুখানি সন্দেহ হলো যে এতক্ষণ ছেলে নেই, আর ও খুব শান্তশিষ্ট ছেলে, মানে যেখানে থাকবে সেখানেই বসে থাকবে। তো ভাবলো যে ওখানে মানে পাড়ার বকুল গাছের নিচে নেই, ওইখানে মাঠের পঞ্চাননতলা যেখানে রয়েছে সেখানে নেই, তাহলে ছেলে গেল কোথায়। তো গ্রামের যে কটা ঘর ছিল বা যার সাথে দেখা হয়েছে, মানিকবাবুর বাবা সবাইকে জিজ্ঞেস করেছে ছেলের সম্পর্কে, যে ছেলে কোথায় গেছে, দেখেছে কিনা। তো সবাই বলছে না আপনার ছেলেকে তো দেখিনি, আর যারা বলছে দেখেছি তারা কিন্তু 1-2 ঘন্টা আগের কথা বলছে, কেউ কিন্তু রিসেন্ট আধা ঘন্টা 30 মিনিটের কথা কিন্তু বলছে না। এরপরে তো মানে একদম হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল। কি কাণ্ড না, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ওই গ্রাম থেকে শুরু করে তারপরে যে গ্রামে কদিন আগে ও চলে গেছিল, হরিনাম সংকীর্তন হচ্ছিল সেটা শুনে, সেখানে ছুটে যাওয়া হয়েছে। যাওয়ার পরে আশেপাশে 3-4টে গ্রাম পুরো চষে ফেলা হয়েছে, সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে কোথায় গেছে কোথায় গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এইভাবে খোঁজ করতে করতে মানে ওনাদের গ্রামে না, মানে বাঁকুড়ার যে গ্রামটার কথা আমি বলছি সেই গ্রামে ওনাদের কোনো রেল স্টেশন ছিল না, এমনি রেল লাইন দিয়ে ট্রেন যেত, কিন্তু কোনো স্টেশন ছিল না। তো আশেপাশে যেহেতু 3-4টে গ্রামে খোঁজ করা হয়, তো সেখানে খোঁজ করতে করতে জানা যায় যে ওদের ওখানেরই মানে 2টো গ্রাম পরে একটা গ্রাম আছে, তো ওখানে একটা রেল স্টেশন ছিল, মানে সেখান থেকে টিকিট কেটে লোকে ট্রেনে উঠতে পারে, এরকম ট্রেন থামতো। তো সেখানে একজন ভদ্রলোক বলে যে আপনি যেরকম ছেলের বিবরণ দিচ্ছেন, এরকম একটা ছেলেকে আপনি যে দিনের কথা বলছেন মানে 2 দিন আগে আমি ওকে রেল স্টেশনে বসে থাকতে দেখেছি। এবার না এটা শুনে না মানে সবাই পুরো শকড হয়ে যায় যে ছেলেটা কোনোদিনও মানে এর একটা কথা এখানে বলি, মানিকবাবুর কাকা কিন্তু এর আগে ট্রেন দেখেছিল, বাট ওনারা কিন্তু কোনোদিনও ট্রেনে চড়েনি, কারণ ওনাদের সমস্ত কিছু বাঁকুড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, মানে বাঁকুড়ার বাইরে কখনো বেরোতে হয়নি। তো ভাবছে যে যে ছেলে কোনোদিনও বাড়ির কারোর সাথে ট্রেনে চললই না, সে রেল স্টেশনে সে ট্রেন ধরে অন্য কোথাও চলে যাবে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ছেলে কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে বেরোয়নি, জাস্ট এমনি ঘরের যা জামা কাপড় পরেছিল সেটাই পরেই সে ছিল। ঘরে ওরকম একটুখানি একটা বললাম আর্থিক বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা নিয়ে কিছু জোরে কথাকথি চলছিল। তো সেসব থেকে জাস্ট পিসড অফ হয়ে উনি প্রথমে ওই বকুল গাছের তলাতেই কিন্তু গেছিল বসতে। এবার সেই ঘর থেকে না একটা পয়সা নিয়েছে, না একটা জামা কাপড় নিয়েছে, না সে কোনো জিনিস নিয়েছে।
আর ছেলেটা পড়াশোনায়ও যথেষ্ট ভালো, এমন নয় যে পড়াশোনায় মন নেই, মনোযোগ নেই, স্কুল পালাতে হবে সেই জন্য সে ঘর থেকে পালিয়ে যাবে, এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। কিন্তু তাহলে ছেলে গেল কোথায়? তো দেখুন, তখনকার দিনে তো আর এত সিসিটিভি ছিল না যে সিসিটিভি ফুটেজ দেখে বার করবে সে ছেলে কোথায় আছে, কোন স্টেশন থেকে ট্রেনে উঠলো, কোন স্টেশন থেকে নামলো, সেসব কোনো ফেসিলিটি ছিল না। তো যাই হোক, তো সেখানে এই কথা শুনে তো বাড়ির সকলে পুরো মানে একদম উৎকণ্ঠায় চিন্তায় পুরো ভেঙে পড়লো, দুঃখ কষ্ট যে কী হলো, জলজান্ত ছেলেটা কোথায় গেল, কোথায় খুঁজবে এবার তাকে। তো যাই হোক, তারা প্রশাসনের দ্বারস্থ হলো। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে তারাও তাদের কিছু যথাসাধ্য চেষ্টা করলো ছেলে কোথায় আছে খুঁজে বার করার। কিন্তু তখনকার দিনে এত তো টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট তো তখন তো ছিল না, ফলে তারাও কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা খুঁজে বার করব, কিন্তু দুঃখের বিষয় তারাও কিন্তু খুঁজে পায় না ছেলেটাকে। সেই যে সময়টা হয়ে গেল, সেই যে আর কি মানে ছেলেটা বাড়ি থেকে চলে গেল, জাস্ট একটা ঘরের মধ্যে একটা কথাকথি চলছিল, একটু জোরে আওয়াজ হচ্ছিল, জোরে গলায় কথা হচ্ছিল, সেটা সে সহ্য করতে না পেরে সেই যে বেরিয়েও সেই ছেলে যার ঘরেই ঢুকবে না, এটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এরপরে মানে 6টা মাস মানিকবাবুর ছোট কাকা চলে যাওয়ার পরে 6টা মাস তার বাবা মা, মানে মা তো কেঁদে কেঁদে একেবারে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়, আর তার যে বাবা ছিলেন তিনিও এমন কোনো জায়গা বাকি রাখেননি যেখানে খোঁজ, মানে ছেলে কোথায় কোথায় যেতে পারে, আশেপাশে রেল স্টেশনে গিয়েও উনি খোঁজ খবর করেছেন যে সেখানে নেমেছে কিনা বা কোথায় গেছে। কিন্তু এত কষ্ট করেও তারা কিন্তু ছেলের কোনো রকম কোনো হদিশ পেলেন না। এবং যেই সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় ওনার মানিকবাবুর কাকার বয়স ছিল 13 বছরের একটু বেশি। তো বুঝতেই পারছেন এরকম একটা সিচুয়েশন যে বাড়িতে হয়, সে বাড়ির অবস্থা কীরকম হতে পারে বলুন তো। তো বিভিন্ন জায়গায় মানে এরকম যখন ঘটনা ঘটে তো তখন মানুষ প্রচণ্ড ভেঙে পড়ে। কোনোভাবে যখন কোনো কিছু হচ্ছে না তো দেখবেন আগেকার দিনে মানুষেরা না খুব মানে যারা গুনতে পারে এরকম অনেক মানুষ ছিল যারা নাকি গুনে অনেক কিছু বলে দিতে পারতেন, গুণিন বলা হতো তাদের। তো সেই গুণিনের কাছে গেছিলেন। তো গুণিনের কাছে যখন গেছিলেন সেই গুণিনরা মানে যতটুকু তাদের গণনা আর কি করেছিলেন, তো সেই গণনা থেকে বলেছিলেন যে আপনার ছেলে ভালো আছে, আপনি চিন্তা করবেন, আপনার ছেলে ভালো আছে, বেঁচে আছে। মানে একটা সময় এত উনি কাঁদতেন, ওনার ওই মানিকবাবুর ছোট কাকার মা, তো তিনি না মানে এত কাঁদতে কাঁদতে বলতেন যে আমার ছেলে কি আদৌ বেঁচে আছে সেটুকু বলুন। তো যে কটা গুণিনের কাছে গেছিলেন তো 3টে গুণিনই আর কি বলেছিলেন যে ওনার ছেলে ভালো আছে এবং বেঁচে আছে, কিন্তু সেই ছেলে কোথায় আছে, কী বৃত্তান্ত বা তার সাথে কীভাবে দেখা করা যেতে পারে, সেই ছেলেকে কী করে ফিরে পাওয়া যেতে পারে সে বিষয়ে কিন্তু কোনো গুণিন কোনো সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু 3জন যে গুণিনের সাথে ওনারা যোগাযোগ করেছিলেন, যে 3জন গুণিনকে যে যে গণনা করেছেন তারা 3জনই কিন্তু একই কথা বলেছিল যে ছেলে বেঁচে আছে এবং ভালোভাবেই বেঁচে আছে, তার কোনো কষ্ট হচ্ছে না। যাই হোক, তো বহু বছর তারপরে ওনারা চেষ্টা করেন বিভিন্ন গুণিনের কাছে যাওয়ার, মানে জানার চেষ্টা করতে থাকেন যে কীভাবে ছেলের সাথে দেখা করবে, কোথায় আছে, কিন্তু বললাম যে কোনো সঠিক তথ্য পাওয়া গেল না। এরপরে আস্তে আস্তে পরিবারের সবাই মিলে মানিকবাবুর সেই ছোটো কাকার মাকে বোঝাতে থাকে যে দেখো তোমার ছেলে তো ভালো আছে, আর তুমি ভগবানকে ডাকো, নিশ্চয়ই কোনো না কোনো সময় তুমি তোমার ছেলেকে ফিরে পাবে, কারণ তোমার ছেলে ভালো মানুষ। আর একটা কথা এখানে বলি, মানিকবাবু যেটা লিখেছেন যে ওনাদের মানে ওই কাকা আর কি বা তার যে ফ্যামিলি, তারা কিন্তু গরিব ছিল ঠিকই কিন্তু খুব সৎ মানুষ ছিল। তারা কখনোই কোনো নিন্দে মন্দের মধ্যে থাকতো না, কোনো মানুষকে শুধু শুধু খারাপ কথা বলছে সেই সবের মধ্যে থাকতো না, নিজেরা কারোর ক্ষতি সাধন করা চিন্তা করা তো দূর, খুবই মানে সৎ মানুষ ছিলেন, খেটে খেতেন, পয়সা কড়ি হয়তো কম ছিল কিন্তু সংসারে সবার সাথে সবার একটা সদ্ভাব ছিল, কেউ কারোর প্রতি হিংসে করতো না, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, খারাপ কথা বলতো না। তো এইটা কিন্তু ছিল। এবং যেটা মানিকবাবু লিখেছেন যে অত অভাবের মধ্যেও মানে ছোটোবেলা বেশ কিছুটা ওনার ওই একান্নবর্তী পরিবারেই কিছুটা সময় কেটেছে, তো ওনার মনে আছে উনি যেটা শেয়ার করেছেন ইমেলে যে মানে বাড়িতে অভাব থাকলেও সবাই কিন্তু খুব আনন্দে দিন কাটাতো। হয়তো ভাত আলু সেদ্ধ ডাল খাওয়া হচ্ছে কিন্তু সেটা খুব আনন্দময় মনে খাওয়া হতো, সবাই খুব হাসি মুখে থাকতো, খুব মিল সবার সাথে সবার একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা কিন্তু ছিল।
যাই হোক, তো মানে প্রায় টানা 2 বছর মানে মানিকবাবু সেই ছোট কাকাকে হারানোর পরে, ওভাবে হারিয়ে যাওয়ার পরে তার মা কিন্তু প্রায় 2 বছর কোথাও যেতেন না। মানে কোথাও যেতেন না, মানে বাড়ি থেকে উনি বেরোতেন না। মানে বেরোলে হয়তো কোনো গুরুজনের কাছে যেতেন, এইটুকু। কিন্তু কোনো জায়গায় পুজো দিতে যাওয়া বলুন, কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলুন, বাড়ি থেকে এমনি কারোর বাড়ি যাওয়া বলুন, আত্মীয় স্বজন, উনি কিন্তু কিচ্ছু করতেন না। এবং এক মনে কিন্তু কান্নাকাটি করে যেতেন। এবার এই করতে করতে স্বাভাবিকভাবে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এবার যখন উনি অসুস্থ হয়ে পড়েন, তো তখন ওনাকে সবাই বলে যে তোমার তো আর এক ছেলেও রয়েছে, তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো, তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে তোমার বড় ছেলেরই বা কী হবে। আর সবাই যখন বলছে যে তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, তাহলে তুমি চিন্তা করছো কেন? তোমার ছেলের সাথে নিশ্চয়ই জীবনে কখনো না কখনো দেখা হবে। এখন হয়তো আসতে পারছে না, ও তো ছোটো। যখন ও আস্তে আস্তে এবার বড় হবে, ও ঠিক একদিন তোমার সাথে দেখবে, দেখা করতে আসবে। তুমি চিন্তা করো না। তুমি যদি নিজের শরীরের এভাবে অবহেলা করতে করতে তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে তুমি সারা জীবনের জন্য আর তোমার সাথে তোমার ছেলের দেখা হবে না। আর তোমার ছেলে যখন আসবে তার মা বাবার খোঁজ করতে, তখন সে যদি শোনে যে তার মা আর এই পৃথিবীতেই নেই, তাহলে তার কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখো তো। এই রকম করে কিন্তু ওনার মাকে বোঝানো হয়, এবং বোঝানোর পরে দীর্ঘ 2 বছর পরে উনি কিন্তু আস্তে আস্তে একটু হলেও স্বাভাবিক জীবনে ফেরেন। তো এইটাও এইভাবেই আর কি আস্তে আস্তে মানে বাকি যারা পরিবারে ছিল সবাই মিলে আস্তে আস্তে বড় হচ্ছে। এবার এই করতে করতে যখন মোটামুটি এই ঘটনার প্রায় 12 বছর হয়ে গেছে, তো প্রত্যেক, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই মানিকবাবুর মানে বাড়িতে একটা জিনিস ছিল যে এখন যেভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়, সেরকম আগেকার দিনে তো সেভাবে করা হতো না। তো আগেকার দিনে বাড়িতে যদি ছেলে মেয়ের জন্মদিন থাকতো, তো পায়েস রান্না করা হতো, ঠাকুরকে ভালো করে ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হতো, সেই ঠাকুরের চরণের ফুল, চরণামৃত সেই বাড়ির বাচ্চাদেরকে খাওয়ানো হতো, আশীর্বাদ নিতে বলা হতো। তো এইভাবেই কিন্তু জন্মদিন পালন হতো। এবার এই মানিকবাবুর সেই কাকার যিনি মা ছিলেন, তিনি কিন্তু তার সেই হারিয়ে যাওয়া ছোট ছেলের প্রত্যেকটা জন্মদিনে কিন্তু মানে ঠাকুরকে পুজো দিতেন। ওনাদের বাড়িতে রাধাকৃষ্ণজি ছিল, ছবি ছিল আর কি, তো সেখানে ফুলের মালা দিয়ে পুজো দিতেন, পায়েস করতেন। এবং প্রত্যেক মানে জন্মদিনে উনি কী করতেন, ওনার ঠাকুর ঘরের দেওয়ালেই কিন্তু ওই ঠাকুরের ফুল ছুঁয়ে দিতেন, তার ছোট ছেলের কপাল মনে করে ঠাকুরের আশীর্বাদ নেওয়াতেন। এবং সত্যি সত্যি কিন্তু উনি মনে মনে বিশ্বাস করতেন যে ওনার ছেলে বেঁচে আছে এবং ভালো আছে, যেখানেই থাকুক। অদ্ভুতভাবে এই 12 বছর পরে হঠাৎই সেবার ছিল ওই মানে ওনার ছোট ছেলের জন্মদিন। তো একদিন না, মানে সেই জন্মদিনের দিন ভোরবেলা উনি ঘুম থেকে উঠে পড়ে। মানে ভোরবেলা বলতে খুব ভোরে, তখন 4টেও পুরো বাজেনি, 3:50 এরকম সময় উনি ঘুম থেকে উঠে পড়েন। তো ঘুম থেকে উঠে পড়েই উনি ঘর ঠর গোছাচ্ছেন, ঘর পরিষ্কার করছেন। তো তখনকার দিনের লোকেরা এমনি তাড়াতাড়ি উঠতো, কিন্তু তাই বলে এতটাও তাড়াতাড়ি নয়। তো বাড়িতে ওনার আরও যারা ছিলেন, এই মানিকবাবুর মা বাবা, ওনার হাজবেন্ড, সবাই জিজ্ঞেস করছে যে তুমি এত সকাল সকাল উঠে এত গোছগাছ করছো কেন, কেউ কি আসবে? তো তখন না মানিকবাবুর মা বলছেন যে হ্যাঁ, এবার আমাদের দিন ফিরবে, এবারে আমাদেরও একটা খুব ভালো দিন আসতে চলেছে, এবার আমাদের দিন ফিরে যাবে। তো সবাই ভাবছে যে কিসের দিন ফিরবে, মানে উনি ভেবেছেন মানে ততদিনে ওনার বড় ছেলে যে সে চাকরি পেয়ে গেছে, সংসারে মানে আর্থিক উন্নতি কিছুটা হয়েছে, সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছে। তো আর এই মানে এই মানিকবাবুর কাকার যিনি মা, তিনিও নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। তো এবারে হঠাৎ করে ওনার এরকম তোড়জোড় দেখে সবাই ভাবছে যে কী কী বলছে রে বাবা, কিসের ভালো দিন আসবে। তো তখন যখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কিসের ভালো দিনের কথা বলছেন উনি, তো তখন উনি বলেন যে আজ তো আমাদের ছোট ছেলের জন্মদিন, এবং আমি জানি এবার ওর সাথে আমার দেখা হবে। আমি দীর্ঘ 12 বছর আমি অপেক্ষা করেছি, এবার আমার ওর সাথে দেখা হবে। তো বাড়ির সবাই না খুব চমকে যায় যে 12 বছর আগে যে ছেলে হারিয়ে গেছে, যাকে এত খোঁজ খবর করা হলো, পাওয়া গেল না, ইভেন যারা গুণিন ছিলেন তারা পর্যন্ত গণনা করে বলতে পারেনি ছেলে কোথায় আছে, হঠাৎ করে সে কেন বলছে, কী করে বলছে যে ছেলের সাথে দেখা হবে। তো বাড়ির সবাই ওনাকে যথারীতি জিজ্ঞেস করেছে যে তুমি এটা কী করে বলছো যে ছেলের সাথে দেখা হবে, মানে তুমি এটা জানলে কী করে যে ছেলে কোথায় আছে। তো ওনাকে যখন সবাই জিজ্ঞেস করছে, তো উনি বলছেন যে আমি জানি না, আমি সত্যিই জানি না আমার ছেলে কোথায় আছে, কিন্তু আমি এটুকু জানি যে এবার সেই সময় এসে গেছে, আমরা আবার আমার
মানে আমাদের ছেলেকে দেখতে পাবো, ওকে ছুঁতে পারবো, ও সত্যি ভালো আছে, এরকম করে খালি বলছে। এবার মাঝে মধ্যে কি হতো, যতই উনি মানে 2 বছর তো উনি প্রচণ্ড শ্যাটার ছিলেন, প্রচণ্ড মানে পুরো ডিপ্রেশনে চলে গেছিলেন। তো তারপরে 2 বছর পর থেকে ওনার একটু একটু করে উনি স্বাভাবিক জীবনে ফেরেন। কিন্তু তাও না মাঝে মধ্যে উনি খুব কান্নাকাটি করতেন ওনার ছোট ছেলের জন্য। তো সবাই ভেবেছে যে হয়তো ছেলের জন্মদিন আজকে, হয়তো উনি একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, হয়তো ওনার মনে একটা কোনো চিন্তা ভাবনা এসছে, সেই জন্য হয়তো উনি করছে। তো বাড়ি থেকেও আর কেউ কিছু বলেনি। এবার উনি তো খুব খুশি খুশি, মানে খুব খুশি মনে আছেন, মানে দেখে বোঝা যাচ্ছে যে যেন উনি খুব ভালো কোনো একটা নিউজ পেলে যেরকম মানুষ খুশি খুশি থাকে, একটা চোখে মুখে একটা আনন্দ, একটা পজিটিভিটির ছাপ থাকে, তো সেরকম ওনাকেও দেখে মনে হচ্ছে। তো বাড়িতে কেউ আর কিছু বলেনি। এর পরে মানে সবসময় উনি আর কি বাড়িতে বলতে থাকতেন সবার কাছে যে ব্যাস আর কটা দিন, এরপরেই আমরা কিন্তু আমাদের ছেলেকে ফিরে পাবো, আর কটা দিন ওয়েট করি। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলা মানিকবাবুর যিনি আর কি ঠাকুমা ছিলেন, এই কাকার মা, তিনি কিন্তু মানে ওনার ছোট ছেলে চলে যাওয়ার পর থেকে 2 বছর তো উনি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলেন, কারোর সাথে কথা বলতেন না বেশি, বাড়ি থেকে বেরোতেন না। কিন্তু তারপরে যখন উনি আস্তে 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 স্বাভাবিক ছন্দে ফিরতে লাগলেন, তখন থেকে কিন্তু উনি প্রত্যেক দিন মানে যতটা সময় আর কি এমনিতে উনি ঠাকুরের পুজো করতেন বা ঠাকুরের কাছে উনি সময় কাটাতেন, তার থেকে কিন্তু উনি ওনার ঠাকুরের পুজো করা, ঠাকুর ডাকা, এইটা কিন্তু উনি অনেক বাড়িয়ে দিয়েছিলেন। এবং রোজ নিয়ম করে কিন্তু উনি একটা অধ্যায় হলেও গীতা পাঠ করতেন। এবং কোনো দিন যদি ওনাকে জিজ্ঞেস করতো যে তুমি প্রত্যেক দিন কেন গীতা পাঠ করো, তো উনি তখন নাকি উত্তর দিতেন যে গীতা পাঠ যদি আমি না করি, আমি যদি হরিনাম সংকীর্তন না করি, তাহলে হয়তো আমি আর বাঁচবো না। আর আমার ছেলে তো খুব ভালোবাসে, আমার ছোটো ছেলে হরিনাম সংকীর্তন করা খুব ভালোবাসতো, নাম কীর্তন, ভগবানের পুজো আর্চা, নাম গানও খুব পছন্দ করতো। তো ওর জন্য আমি আরও বেশি করে করি, যাতে কখনো না কখনো ও আমার কাছে ফিরে আসে। ও যদি কোনোদিনও শোনে যে আমি খুব নাম গান করছি, হয়তো সেই টানেই ও একদিন আমার কাছে ফিরে আসবে, হয়তো ভগবান ওকে আমার কাছে ফিরিয়ে দেবে। তো উনি না সবসময় একটা জিনিস বিশ্বাস করতেন, মানে ওনার বিশ্বাসের জায়গাটা খুব অটুট ছিল। উনি বিশ্বাস করতেন যে একদিন ওনার সাথে ওনার ছেলের দেখা হবে, এবং উনি খুব মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে মানতেন, বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এবং উনি জানতেন যে ওনার ছেলেও খুব ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণকে। তো একদিন না একদিন দেখা হবে, হয়তো সেই সূত্র ধরেই হয়তো কখনো না কখনো ওনার সাথে দেখা হবে। যাই হোক, তো এইভাবেই দিন কাটছে, এবং ওনার যত দিন যাচ্ছে এই মানিকবাবুর কাকিমা কিন্তু মানে আস্তে আস্তে উনি যেন নিজের সেই হারানো ও মানে মানসিক জোর ফিরে পাচ্ছে। কখনো মানে উনি সেভাবে হাসতেন না, সেভাবে কোনো কিছুতেই কখনো বিচলিত হতেন না, কখনো কোনো খুব খুশির খবরে উনি অতটাও খুশি হতেন না। কিন্তু আস্তে আস্তে না মানুষটার মধ্যে একটা চেঞ্জ দেখা গেল। সেই মানুষটা যে নিজেকে স্বাভাবিকের থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন স্বাভাবিক জীবন থেকে, সেই মানুষটা আস্তে আস্তে যেন স্বাভাবিক জীবনে একটু একটু করে আসছে। এবার পরিবারও সেটা দেখে সবাই খুব খুশি যে ঠিক আছে, একটা ভালো সময় আসতে চলেছে। ইন দ্য মিন টাইম, যেহেতু আমি বললাম যে মানিকবাবুর বাবা বড় ছিলেন, মানিকবাবুর মানে বাবা এদিকে তো ভাই বোনেদের মধ্যে বড় ছিলেনই, প্লাস মানিকবাবুর বাবার বাবা অর্থাৎ মানিকবাবুর দাদু কিন্তু বড় ছিলেন এবং অন্য ভাইদের ছোট ছিলেন। তো সেই সময় হঠাৎ মানে তারপরে মানিকবাবুর বাবা মায়ের বিয়ে হয় সেই সময়টা। তো বাড়িতে বেশ একটা আনন্দের পরিবেশ, বহু বছর পরে বাড়িতে একটা খুশি, একটা আনন্দ, একটা বাড়ির বিয়ে বলে কথা, বাড়ির বড় ছেলের বিয়ে হচ্ছে, সত্যিকারের একটা খুশি আনন্দময় পরিবেশ। তো সেখানে মানে বাড়িতে আর কি সবার জন্য নতুন জামা কাপড় কেনা হয়েছে বিয়েবাড়ি উপলক্ষে। তো মানিকবাবুর বাবা যিনি ছিলেন, তো তিনি কিন্তু তার সেই ছোট ভাই অর্থাৎ সে মানিকবাবুর কাকার উদ্দেশ্যেও কিন্তু একটা নতুন জামা প্যান্ট কিনে তার মায়ের হাতে দেয়, কারণ উনি এটা খুব পছন্দ করতেন। কারণ সবাই বাড়িতে জানতো যে উনি মানে নিজের ছেলে থাকলে তাকে যেভাবে ট্রিট করতো সেভাবেই কিন্তু উনি এখনও সেটা মনে করে ছেলের জন্য জামা কাপড় কেনেন, প্রত্যেক জন্মদিনে পায়েস করেন, দেওয়ালে সেই পায়েসের ফোঁটা, ঠাকুরের চরণের ফুল সব কিছু ছোঁয়ান। তো বাড়িতে একটা এত বছর পরে একটা আনন্দের পরিবেশ, একটা উৎসব, বাড়িতে বিয়ে হচ্ছে, ততদিনে ওনাদের আর্থিক অবস্থারও বেশ কিছুটা উন্নতি হয়ে গেছে। তো এই বিয়ে থার পর্ব যখন মিটে গেল, তো তখন মানিকবাবুর বাবা ঠিক করলেন যে বিয়ের পরে উনি আগে থেকে আর কি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে বিয়ের পরে উনি পরিবারের সকলকে নিয়ে
সস্ত্রীক জগন্নাথ ধামে যাবে। এবার প্রথম যে বিষয়টা ওনার মনে আসে যে ওনার সেই যে কাকি, মানে এই মানিকবাবুর যে ছোট কাকা, তিনি, তার মা আর কি, তিনি কিন্তু কোথাও যেতেন না। তো তাকে বলা হলো যে, মানিকবাবুর বাবাই বললেন যে আমি এটা মনে মনে অনেক দিন থেকে ঠিক করে রেখেছি যে বিয়ের পরে আমি সকলকে নিয়ে আমি পুরী ধামে যাব, তো তুমি চলো। তো প্রথমে তিনি রাজি হন না, কিন্তু তারপর এক দুবার বলার পরে উনি রাজি হয়ে যান। উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো সেটা কিন্তু মানে এর অনেক বছর আগে, মানে তখন মানিকবাবুর বাবারা অনেক ছোট ছিলেন, তো সেই সময় কিন্তু উনি একবার পুরী গেছিলেন। তো সেই পুরী যাওয়ার নাম শুনে উনি তো বললেন যে ঠিক আছে জগন্নাথ দেবকে দর্শন করবো, এর থেকে ভালো আর কি হতে পারে, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করব, এটা তো খুব ভালো কথা। তো মানিকবাবুর বাবা পুরো পরিবারকে নিয়ে পুরীর উদ্দেশ্যে ট্রেনে করে রওনা হলেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে মানুষটা বাড়ি থেকে যখন বেরোলেন, মানে মানিকবাবুর কাকার মায়ের কথা বলছি, তো উনি যখন বাড়ি থেকে বেরোলেন সবাই তো খুব খুশি যে মানুষটাই প্রথম, মানে 12-13 বছর হয়ে গেছে ওই ঘটনার, তারপর থেকে তিনি কোথাও সেভাবে যায়নি, কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা। তো সেই মানুষটা যে আদৌ বাড়ি থেকে বেরোতে রাজি হবে, সে পুরী আসার জন্য রাজি হবে, এটাতেই সবাই খুব খুশি হয়ে যায় যে এটা তো একটা বিশাল পাওয়া। তো মানিকবাবুর যিনি মা, তিনি কিন্তু এই কাকিমাকে খুব দেখে শুনে রাখতেন, যে এত বড় একটা সে দুঃখ শোক পেয়েছে, তো ওনাকে একটু দেখে শুনে রাখতে হতো। তো উনি দেখে শুনে রাখছেন। তো হঠাৎই মানে মাঝরাতে, মানে ওনারা পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, মাঝরাতে উনি খুব কান্নাকাটি করেন, ওনার ছেলের নাম ধরে খুব কান্নাকাটি করেন, এবং এমন করে উনি কান্নাকাটি করেন যে মানে বুঝতে পারা যাচ্ছে যে উনি খুব দুঃখ, খুব কষ্টে যে উনি মন থেকে ওনার কান্নাটা আসে, সেটা সবাই বোঝা যায়। তো সবাই বুঝতে পারে যে ছেলেকে খুব হয়তো ছেলের কথা মনে পড়ছে, উনি এত বছর কোথাও যাননি, সেই শোকটাকে নিয়ে উনি আছেন, হয়তো সেই বিষয়ে ওনার হয়তো কথাবার্তা মনে পড়ছে, তাই হয়তো উনি কাঁদছেন। যাই হোক, তো কিছুক্ষণ খুব কান্নাকাটি করেন, এবং কান্নাকাটি করার পরে উনি নিজেই কিছুক্ষণ পরে চোখ ঠোক মুছে উনি বলেন যে না, এবার তো ভালো সময় আসছে, আমি নিশ্চয়ই আমার সন্তানকে খুব তাড়াতাড়ি হয়তো আমি দেখতে পাবো। তো আর উনি মনে প্রাণে প্রচণ্ড মানে শ্রীকৃষ্ণজিকে মানতেন, মানে ভীষণ রকমভাবে মানতেন। যেহেতু ওনার ছেলেও ছোটোবেলা থেকে হরিনাম সংকীর্তন খুব পছন্দ করতো, তো উনি মাঝে মধ্যেই বাড়িতেও সন্ধ্যেবেলা নিজে একা একাই ঘণ্টা, কাসর ঘণ্টা বাজিয়ে হরিনাম সংকীর্তন করতেন। তো এভাবেই আর কি উনি ওনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যাই হোক, তো কোনো রকমে ওনারা পৌঁছলেন পুরী ধামে। তো যেদিনকে পুরী ধামে পৌঁছলেন সেদিন ওনাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি দুপুর হয়ে যায়, ট্রেন কিছুটা লেট ছিল। তো সেদিন আর ওনারা ভাবলেন যে আজকে তো আর জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করা যাবে না, পুজো দেওয়া যাবে না, তো ওনারা গিয়ে একটু মানে জামা কাপড় চেঞ্জ করে ওনারা সবাই মিলে পুরীর বিচে গেলেন। তো তখন ওনার মানে সেই মানিকবাবুর সেই কাকার মা, তিনি বললেন যে আমি একবার বাইরে থেকে হলেও জগন্নাথ দেবের মন্দিরটাকে দর্শন করতে চাই, এখন হয়তো যেতে পারবো না, পুজো দিতে পারবো না, কিন্তু একবার বাইরে থেকেই দর্শন করি। তো উনি খুব কান্নাকাটি করছিলেন, মানে পুরীতে আসার পর থেকেই উনি অঝরে কাঁদছেন ওনার ছেলের নাম করে করে। তো বাড়িতে সবাই ভাবলো যে ঠিক আছে, এত কান্নাকাটি করছে, তাহলে একবার মন্দিরের সামনে যাওয়া যেতেই পারে, যদি ওনার একটু ভালো লাগে মন্দির দর্শন করে, তাহলে তো সেটা খুবই ভালো। যাই হোক, তো মন্দিরের ওখানে নিয়ে আসা হলো। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি শ্রী জগন্নাথ দেবের ওই মন্দিরের কাছে আসার পরে, মানে এই মন্দির দর্শনের পরেই তখনই না, মানে ওনার সেই কান্নাকাটি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে থেমে গেল, এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি একটা অনাবিল একটা দৈবিক আনন্দ যেটাকে বলে, মানে দেখবেন আপনি যদি একটা খুব ভালো করে ভগবানের পুজো দেন, সেটার মধ্যে হয়তো বিশেষ জাঁকজমক নেই, কোনো মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো নয়, কিছুই নয়, আপনি হয়তো একটু ফল মিষ্টি দিয়ে বা নিজে একটা কিছু সামান্য রান্না করে যদি ঠাকুরকে দেন, দেখবেন তার মধ্যে না একটা পরিতৃপ্তি থাকে, আপনি নিজে খুব স্যাটিসফাইড হবেন যে আপনি আজকে এটা করলেন, ঠাকুরকে দিলেন। তো সেরকমই ওই মন্দির দেখেও কিন্তু ওনার মানে ছেলেকে হারিয়ে যাওয়ার ছেলের সেই যে দুঃখ, সেটা কিছুটা হলেও যেন মনে হলো ওনার মনের উপরে একটা নরম ঠান্ডা একটা প্রলেপ ফেলে দিল। তো যথারীতি ওনার কান্নাও বন্ধ হয়ে গেল। তো ওই পুরীর বিচে ওনারা কিছুক্ষণ থাকলেন, তারপরে ওনারা চলে গেলেন হোটেলে। এবার ওনাদের যে প্ল্যানটা ছিল যে ওনারা অনেক ভোর ভোর এক পান্ডা আসবে, পান্ডা এসে ওনাদেরকে পুজো দেওয়াবে। তো হঠাৎ করেই তারপরে সকালবেলা ওই মানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওই কাকিমার আর কি,
মানিকবাবুর কাকার যিনি মা, ওনার তো ঠাকুমা, ওনার বাবাদের কাকিমা, তো যাই হোক, তো ওই কাকার মায়ের হঠাৎ করে খুব জ্বর আসে, প্রচণ্ড জ্বর, মানে গা পুরো একবারে ছ্যাঁকা লাগছে, এতটা গা গরম হয়ে গেছে, প্রচণ্ড জ্বর। তো সবাই ভাবলো যে মানুষটার এতটা জ্বর। তো তখন মানিকবাবুর মা বললেন যে ঠিক আছে, তোরা পুজো দিয়ে, আমি আর যাচ্ছি না, আমি ওনাকে দেখছি, কারণ ওনাকে একা এইভাবে এত জ্বর মানুষটা, তাকে তো আর হোটেলে একা রেখে যাওয়া যায় না। তো বললো যে তোরা পুজো দিয়ে, আমি এখানে ওনাকে দেখছি। তো প্রথমে সেটাই ঠিক হলো যে সেটাই করা হবে, কিন্তু মানে উনি বললেন যে আমি এত দূর এসছি, আমার যতই গায়ে জ্বর থাকুক আমিও যাবো তোদের সাথে পুজো দিতে, আমি জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছি, কারণ পরের দিন আমরা চলে যাব, কারণ ওনারা মানে তখন এতজনকে নিয়ে এসছে, বেশি দিন থাকা মানে বুঝতেই পারছেন একটা ভালো খরচাপাতির ব্যাপার আছে। তো সেই জন্য ওনারা কিন্তু দুরাতের জন্যই এসছিলেন। তো বলছে যে কালকে তো চলেই যাওয়া, তো আমি যতই আমার গায়ে জ্বর থাকুক না কেন, আমি জগন্নাথ দেবকে দর্শন করবই। যাই হোক, তো অগত্যা উনিও ওনাকে নিয়ে যাওয়াই হলো, কিন্তু বাড়িতে সবাই ওনাকে বারণ করেছিল যে ঠিক আছে, তুমি না হয় পরে কোনো বার এসে দর্শন করে নেবে, তোমার যখন এতটা জ্বর। তো যাই হোক, ওষুধ খেয়ে কোনো রকমে উনি গেলেন। তো যখন ওনারা জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন, যেই মাত্র ওনাদের চোখ, মানে বিশেষত আমি এখানে সেই কাকার মায়ের কথা বলছি, যে তিনি যখন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরামজি আর শ্রী সুভদ্রাজির দিকে তাকালেন, ওনার মনটা একটা অনাবিল আনন্দ, একটা কি বলবো, একটা অদ্ভুত দৈব যে একটা ক্ষমতা বা একটা দৈব যে মানে শক্তির যে প্রভাব, সেটা কিন্তু উনি সম্পূর্ণরূপে মানে ফিল করতে পারলেন। এবং আবেগে, ভালোবাসায়, দুঃখ, কষ্ট সব যেন এক হয়ে গিয়ে উনি যে মুহূর্তে গর্ভগৃহে প্রবেশ করলে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, শ্রী সুভদ্রাজিকে দর্শন করলেন, ওনার চোখ থেকে মানে অশ্রুধারা একেবারে ঝরঝর করে বইতে লাগলো। মানে পূজারি মন্ত্র বলছে, মানে পুজো আর কি হচ্ছে, উনি মানে কোনো দিকে যেন ওনার আর কিছু কানেই পৌঁছচ্ছে না। সেটা উনি পরবর্তী সময় এটা উনিই নাকি বলেছিলেন। তো মানিকবাবু এই জায়গাটা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। সেই সময় না উনি মানে বুঝতে পারছিলেন না যে আশেপাশে কে কি বলছে, উনি এক দৃষ্টে শ্রী জগন্নাথ দেবের দিকে তাকিয়েছিলেন, এবং ওনার চোখ দিয়ে শুধু অশ্রু ধারা বইছে, দু চোখ দিয়ে। তো আপনারা সকলেই জানেন যে মন্দিরের গর্ভগৃহের ভিতরটা কিন্তু যথেষ্ট ভিড় হয়, খুব বেশিক্ষণ দাঁড়ানো কিন্তু কারোর পক্ষেই সম্ভবপর হয় না। তো যাই হোক, তো ওনাদের ক্ষেত্রেও তাই হলো, তো ওনাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এমন সময় না মানে উনি এমন পাথরের মতো স্থির হয়ে গেছেন ওইখানে জগন্নাথ দেবকে দেখে, ওনাকে যে সরে যেতে বলছে, কেউ ওনাকে ধাক্কা মারছে, কি আশপাশ থেকে কে কি বলছে, ওনার কিচ্ছু মাথায় আসছে না। উনি এক দৃশ্যে শুধু ভগবানের দিকে তাকিয়ে রয়েছেন। তো ওনাকে যখন অনেকবার সরতে বলা হচ্ছে, উনি যখন সরছেন না, তো ওখানকার আরও প্রচুর পান্ডা থাকে, তো বুঝতেই পারছেন, তো তারা ওখানে একটা খুব ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়। তো সেই করতে গিয়ে না উনি মানে কোনোভাবে একটুখানি ওনার ব্যালেন্স চলে যায়। তো সবাই আশপাশ থেকে মানে ওনাকে ধরবার জন্য চলে এসেছে। তো উনি না মানে তখন ওই ধাক্কাটা খাওয়ায় মনে হলো যেন উনি একটু সম্বিত ফিরে ফেলেন। মানে তার আগে উনি জগন্নাথ দেবের দিকে তাকিয়ে রয়েছেন, আর মানে উনি আর নিজের মধ্যে নেই, দু চোখ বেয়ে অশ্রু ধারা বইছে, সে এত উনি কাঁদছেন, ওনার মানে মনে মাথায় কিছু আসছেই না। কিন্তু ওই যে ধাক্কাটা উনি খেলেন, সেই ধাক্কাটা খাওয়ার ফলে ওনার মনে হলো মানে যেন উনি একটু হলেও উনি একটু থিতু হলেন, একটু হলেও উনি কনসাস হলেন। এবং তারপরে উনি চোখটা মুছতে মুছতে উনি জয় জগন্নাথ, জয় বলরাম, জয় শ্রী সুভদ্রা, জয় জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় শ্রী সুভদ্রা বলতে বলতে উনি ধ্বনি দিতে দিতে ওখান থেকে বেরোন। এবং উনি না মানে তখন প্রচণ্ড হাসছেন এবং খুব খুশি খুশি মন, মানে কি বলবো, মানে ঈশ্বরের আশীর্বাদ পেলে বা ঈশ্বরের যদি মানে মহিমা কেউ বুঝতে পারে যে তিনি তাকে আশীর্বাদ করছেন, সেই যে একটা অনাবিল ঐশ্বরিক আনন্দ, সেটা যেরকম হবে ঠিক সেরকমই একটা অনাবিল ঐশ্বরিক আনন্দে উনি মানে একবারে আত্মভোলা হয়ে যান। এবং ওইখান থেকে বেরিয়ে উনি জয় জগন্নাথ দেব, জয় বলরামজি, জয় সুভদ্রাজি এরকম করে উনি চিৎকার করতে থাকেন দু হাত তুলে। তো আর উনি না মানে বারবার হাসছেন, দু হাত তুলে ঠাকুরের নাম করছেন, আর উনি বলছে তোমার এত করুণা, তোমার এত কৃপা আমার প্রতি, তা তো জানতাম না, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো, এরকম করে বলছে। তো সবাই অবাক হয়ে গেছে যে কি হলো মানুষটার, মানে এত কিসের করুণা, কিসের কৃপার কথা বলছে, তো কেউ বুঝতে পারছেন।
এবার সবাই ওনাকে না একটুখানি বুঝে চলতো, কারণ উনি একটা এরকম এত মানে শখ পেয়েছেন জীবনে, ছেলে এভাবে হারিয়ে যাওয়া জলজ্যান্ত, এটা তো একটা খুবই কষ্টকর বিষয়, তাই না? তো সবাই না চুপচাপ দেখছে যে কি করছে। তো সেই সময় ওনার কাকার যে বাবা ছিলেন, তো উনি ওনার স্ত্রীকে বলছে, তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন, কি প্রাপ্তি হয়েছে, কি কৃপা, তুমি কি বলছো, কিছু তো বুঝতে পারছি না। তো তখন মানে উনি না আর কিছু বলতে পারছেন না, উনি শুধু মানে চোখটা আধা খোলা আধা বন্ধ, দু চোখ দিয়ে জল পড়ছে, আর উনি জয় জগন্নাথ এরকম করে চিৎকার করছেন। তো কিছুক্ষণ পরে না উনি মানে ওনার শরীরটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে, তো উনি ওখানটায় বসে পড়েছেন বেরিয়ে। তো ওনাকে বলছে যে কি হয়েছে তোমার, মানে তুমি কি হয়ে, তুমি এরকম কেন, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে? উনি বলছেন যে মানে তখন মানে তার আগে অবধি ওনাকে অনেকে অনেক কিছু বলছে, প্রশ্ন করছে, উনি কিছু বুঝতেই পারছে না। তো তখন উনি ওখানটায় বসে পড়ে বলছে যে তুমি জানো না আজকে কি হয়েছে? বলছে না, কি হয়েছে কি হয়েছে, আমি কিছু তো জানি না। বলছে আমরা তো আমাদের ছেলেকে ফিরে পেয়েছি। বলছে কোথায় তোমরা ফিরে পেয়েছি? বলছে হ্যাঁ, জগন্নাথ দেব আমাকে মানে সব দেখিয়ে দিয়েছেন, আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি, ও সত্যি খুব ভালো আছে, ও খুব ভালো আছে, ও খুব আনন্দে আছে। এই বলে উনি ঝরঝর করে কাঁদছে আর ছেলের নাম করে ডাকছে, আর কখনো ওই জয় জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় শ্রী সুভদ্রা বলছে। এবার পরিবারের বাকি সবাইরা একটুখানি ঘাবড়ে গেছে যে কি ব্যাপার হলো, মানুষটার কি শরীর টরীর খারাপ হলো না কি? তো তখন ওনাকে ধরবার জন্য ছুটে গেছে। তো সেই সময় মানে উনি ভদ্রমহিলা আর কি, তিনি মানে কাঁদতে কাঁদতে জয় জগন্নাথ বলতে বলতে উনি ওই মন্দির চত্বর থেকে বেরিয়ে ছুটে চলে যান। মানে যে মানুষের শরীরে মানে প্রচণ্ড রোগা একজন মানুষ, তার পক্ষে ওরকম করে ছোটা সম্ভব নয়, কিন্তু সেই মানুষ ওরকম করে মানে জয় জগন্নাথ বলতে বলতে ওরকম দৌড় লাগায়। এবার বুঝতেই পারছেন যে ওরকমভাবে অস্বাভাবিকভাবে যখন দৌড়চ্ছে, তো বাড়ির সকলেও ভয় পেয়ে গেছে। তো বাড়ির সকলেও অগত্যা কী করেছে, ওনার পিছনে দৌড় মেরেছে। তো উনি দৌড়ে কোথায় যাচ্ছেন, কি করতে যাচ্ছে, সেটা কিন্তু কেউ জানে না। এবার সবাই না এই জায়গাটা একটু ভয় পেয়ে যায় যে মানুষটা কি করতে চলেছে। তো সবাই ওনার পিছনে ছুটেছে। তো উনি কোথায় যাচ্ছেন কেউ কিন্তু জানে না। তো যখন ছুটে ছুটে যাচ্ছে, তো ছুটে গিয়ে দেখা গেল যে উনি মানে আমি যখনকার কথা বলছি, যেটা মানিকবাবু ইমেলে লিখেছেন, যে তখন ওনার জন্ম হয়নি। তো আজ থেকে প্রায় 41, 42, 43 বছর আগেকার ঘটনা হবেই। তো সেই সময় কিন্তু এই পুরীর যে সমুদ্র সৈকত ছিল, মন্দিরের একদম কাছাকাছি, যে আমি সমুদ্র সৈকতটার কথা যদি বলি, সেটাই কিন্তু এত দোকানপাট, এত জিনিসের পসরা সাজিয়ে এখন যেরকম প্রচুর দোকান জমজমাট একটা ব্যাপার, তখন কিন্তু এরকম ছিল না, এতটা ছিল না, ছিল দোকানপাট বাট অল্প। তো উনি কী করেছেন, জয় জগন্নাথ বলতে বলতে ওই একটা সমুদ্র সৈকতের কাছে এসে উনি মানে ছুটে চলেছে, এবং গিয়ে একদম সমুদ্রের কাছাকাছি জায়গায়, মানে মোটামুটি তখন পিছন থেকে ওনার বাড়ির লোকেরাও প্রায় ওনাকে ধরে ফেলেছে। মানে ওরকম একটা রোগা পাতলা মানুষ, সে যে ওইভাবে দৌড়তে পারে ওরকম ভিড়ভাট্টা রাস্তার মধ্য থেকে, সেটা কিন্তু বাড়িতেও কেউ বুঝতে পারেনি। তো উনি না এসে বালির মধ্যে এসে বসে পড়েছেন, বসে পড়ে হাউ হাউ করে কাঁদছেন এবং ওনার সন্তানের নাম ধরে ধরে ডাকছেন। তো ইন দ্য মিনটাইম মানে ডাকছেন, মানে খুব যে চিৎকার করছে তা না, কারণ ওনার গলাও বসে গেছে আর উনি চিৎকারও করতে পারছেন না, কারণ প্রচুর কান্নাকাটি করেছেন। তো এমন সময় মানে উনি মাথাটাকে নিচু করে ওই সমুদ্র সৈকতের বাড়ির ওখানটা এসে বসে পড়েছে। তো বাকিরাও আশপাশ থেকে এসেছে। তো এমন সময় মানে সবাই ওনাকে একটু শান্ত করছে, বলছে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো সমস্ত গুণীরাই তো বলেছে যে তোমার ছেলে ভালো আছে, তুমি এটা নিয়ে আর এত কষ্ট পেও না। তুমি জগন্নাথ দেবের কাছে এসছো, আমি বুঝতে পারছি তুমি তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে এখানে জগন্নাথ দেবকে হয়তো তুমি বললে, কিন্তু তুমি এত দুঃখ পেও না, তোমার এতে শরীর খারাপ করবে। এসব করে যখন সবাই বোঝাচ্ছে, হঠাৎ করেই মানে কেউ কিন্তু খেয়াল করেনি, হঠাৎ করেই ওনার মা উঠে পড়েন। উঠে পড়ে উনি আস্তে আস্তে মানে ঠিক উল্টো দিকের একটা রাস্তার দিকে উনি হাঁটতে থাকেন। সেটা সমুদ্র সৈকতের মধ্যেকারই একটা রাস্তা, সেখানে দু একটা দোকানপাট ছিল। তো সেখানের দিকে মানে সেটাও সমুদ্র সৈকতই কিন্তু, তো সেখান দিয়ে উনি হাঁটছেন। সবাই বুঝিয়েছে। তো তখন উনি সবাইকে বললেন যে তোমরা কেউ আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি। এই বলে উনি উঠে আস্তে 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 করে এগোচ্ছেন। এগোতে এগোতে মানে বাড়ির সবাই ভাবছে যে উনি কোথায় যাচ্ছে, মানে কিছু জিজ্ঞেস করলে সেরকম করে উত্তর পাচ্ছে না, তো কেউ আর কিছু বলছে না, চুপচাপ ওনার পিছন পিছনে হাঁটছে। এসে দেখছে যে একজন ভদ্রলোক
সে সন্ন্যাসীর বেশ, তার মানে বেলুড় মঠের যেরকম সন্ন্যাসীরা গেরুয়া বস্ত্র পরে থাকে সেরকম একটা গেরুয়া বস্ত্র পরে কোনো একজন মানে একটা কিছু একটা বই বা একটা বই পড়ছে, এবং তিনি সমুদ্র সৈকতের ওই বালির উপরে একটা আসন পেতে ওরকম করে কোনো বই পাঠ করছে। হঠাৎ করেই উনি গিয়ে মানে এই ওনার মানে এই মানিকবাবুর কাকার মা উনি গিয়ে মানে ওনার কাঁধে হাতটা রেখে ওনার নাম ধরে ডেকেছে, মানে ওনার ছেলের নাম ধরে ডেকেছে, এবং লোকটা কিন্তু একদম পিছন ফিরেছিল, তার মুখ কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এটা দেখে না বাড়ির সবাই খুব অবাক হয়ে গেছে যে হঠাৎ করে ওরকম একজন সন্ন্যাসীর কাঁধে হাত দিয়েছে, এটা আবার কীরকম। তো যেই মুহূর্তে কাঁধে হাতটা দিয়েছে সেই মুহূর্তে না মানে ওই যিনি আর কি পিছন করে ভাবে বসেছিলেন তার না শরীরটা একটুখানি কেঁপে উঠলো। তো উনি হঠাৎ করেই ওরকম করে কেঁপে ওঠার পরে উনি যখন মুখটা তুলে পিছন ঘুরে তাকিয়েছে তখন দেখছে যে একটি অল্প বয়সী ছেলে, যার বয়স হবে 26 কি 27 এরকম বয়সী একটি ছেলে, যার গায়ের রং হচ্ছে যথেষ্ট ফর্সা এবং যার শরীর স্বাস্থ্য বেশ সুঠাম, একটি যুবক আর কি, সে হঠাৎ করে উঠে দাঁড়ালো। এবং সে উঠে দাঁড়িয়ে মানে ওই মানে এই মানিকবাবুর কাকার যিনি মা তার দিকে ওরকম করে তাকিয়ে রয়েছে, এবং ভদ্রমহিলার তো চোখ থেকে জল পড়ছেই, আর এই ভদ্রলোক যিনি ওই সন্ন্যাসীর বেশে ছিলেন তারও দু চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। তিনি কিছু বলছেন না এবং তার হাতটা রীতিমতো কাঁপছে, মানে হাতে একটা বই ধরা ছিল, তো সবাই দেখতে পাচ্ছে ওই বইটা টুকটাক করে কাঁপছে। এটা দেখে না মানে বাকি সবাইও পুরো একদম শকড হয়ে গেছে। এবার সবাই ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, মানে কে ইনি। ইন দ্য মিন টাইম মানে উনি তো ছোট ছেলে ছিলেন, তো ওনার দাদা ছিল, তো ওনার দাদা, ওনার বাবা, তারপরে মানিকবাবুর বাবা, সবাই না ভালো করে যখন ছেলেটার দিকে তাকাচ্ছে তখন বুঝতে পারছে যে এই ছেলেটি, যে ছেলেটি ওনাদের সামনে এরকম সন্ন্যাসীর বেশে রয়েছেন, তার মুখের সাথে তাদের সেই 13-12 বছর আগে হারিয়ে যাওয়া সেই ভাইয়ের মুখের কিন্তু অনেক মিল রয়েছে। কিন্তু সেই ভাইয়ের গায়ের রং যথেষ্ট শ্যামবর্ণ ছিল, সেই ভাই প্রচণ্ড রোগা ছিল, কিন্তু মুখের মিল থাকলেও এই যে ছেলেটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি হচ্ছে মানে যাকে বলে গৌড়বর্ণ বলা যেতে পারে, ফর্সা যথেষ্ট, সে তার চেহারা যথেষ্ট সুঠাম। এবং যখন আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে বলেছিলাম যে একবার ঘর থেকে তাড়াতাড়ি করে ওই চাল আলু যে একজন ভিক্ষা করতে এসেছিলেন তাকে দিতে আসার সময় উনি মুখ থুবড়ে পড়ে গিয়ে ওনার চোয়ালের কাছে একটুখানি কেটে গেছিল, সেই কাটার দাগটা কিন্তু রয়েছে। এবং সেটা দেখেই কিন্তু মেনলি সবাই রিকগনাইজ করতে পারে যে এই সামনে সন্ন্যাসীর বেশে যে গৌড়বর্ণ যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয়, সে তাদেরই পরিবারের ছেলে। এবং তার মা কি করে যে বুঝলেন এবং ওই জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে থেকে উনি এত কান্নাকাটি করলেন এবং সেই সময় উনি তন্ময় হয়ে যে শ্রী জগন্নাথ দেবের দিকে তাকিয়েছিলেন, তিনিই হয়তো সেই সময় ওনার মাকে বলে দিয়েছিলেন যে তুমি তোমার ছেলেকে কোথায় গেলে খুঁজে পাবে। এবং এই যে জগন্নাথ দেবের কাছে আসা, পুরীধামে আসে, এটাও কিন্তু খুব কাকতালীয়, এবং এটা মনে করা হয়, আজও এটা মনে করা হয় যে পুরীধামে কিন্তু কেউ চাইলেই যখন খুশি যেতে পারে না। যদি জগন্নাথ দেব না চান আপনি কিন্তু তাকে দর্শন করতে পারবেন না। তো এরকম অনেক ইভেন এরকমও হয় যে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরে নাকি কখনো ছায়া পড়ে না। জগন্নাথ দেবের মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ হচ্ছে মানে অপূর্ব অমৃত সম খেতে, এবং সেই প্রসাদগুলো নাকি রান্না করা হয় একটার উপরে একটা, তার উপরে আর একটা এরকম মাটির হাঁড়িতে, এবং এইভাবে করেই যখন একটার উপরে একটা হাঁড়ি রেখে যখন উনুনে বসানো হয়, এটা সত্যিকারেরই একদম মানে বাস্তব কথা। সেটা হচ্ছে যে উনুনের উপরে যখন একটার উপরে আর একটা হাঁড়ি রেখে কোনো ভোগ রান্না করা হয়, সব থেকে আগে যে হাঁড়ির রান্নাটা প্রস্তুত হয় সেটা হচ্ছে সব থেকে উপরে যে হাঁড়িটা থাকে, সেটা যে হিট মানে সায়েন্সে সেটা কি করে যে হওয়া সম্ভবপর হয় সেটা কিন্তু আজও একটা রহস্য রয়ে গেছে। এবং এইটা নিয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন থাকে যে এরকম অলৌকিক ঘটনা ঘটে কী করে। কিন্তু সত্যিই কিন্তু এই ঘটনা ঘটে প্রত্যেক দিন। এই অলৌকিক কিন্তু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে তার যখন ভোগ রান্না করা হয় তো সেদিন কিন্তু তখনই এই ঘটনাটা ঘটে। সব থেকে আগে কিন্তু সব থেকে উপরে যে হাঁড়িটা থাকে সেই হাঁড়ির ভোগটাই কিন্তু সব থেকে আগে রান্না হয়, এবং সব থেকে পরে হয় যে হাঁড়িটা আঁচের লাগানো থাকে। তো এরকম অনেক অলৌকিক বিষয় আছে, সেটা আপনারাও হয়তো কিছু কিছু জানেন, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো ঘটনা।
এবং ওনাকে দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। ওই তার বাবা বা ছেলেটির বাবা, সে তাকে জড়িয়ে ধরে, তার মা তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে এতদিন কোথায় ছিল, এতগুলো বছরে সে কেন বাড়িতে দেখা করেনি, সে বড় হয়ে গেছে, সে কোথায় চলে গেছিল, তো তখন সে বলে যে সে নাকি মানে জাস্ট এমনিই বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, সেই যে কথাবার্তা হচ্ছিল তো সেটা সহ্য করতে না পেরে সে বাড়ির বাইরে গেছিলো। এবং তারপরে সে নাকি আবার শুনতে পায় যে কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে। তো সেই শ্রী হরিনাম সংকীর্তনের নাম গানটা শুনতে শুনতে সে হঠাৎ করেই স্টেশনে চলে আসে এবং সেখানে একটা ট্রেন আসে। কী ট্রেন ছিল উনি নিজেও জানেন না, সেই ট্রেনে উনি উঠে বসে। এবং ওনার কথা অনুযায়ী সারা ট্রেনের সবসময় নাকি উনি 2 কানে শুধুমাত্র হরিনাম সংকীর্তনই শুনতে পেয়েছিলেন। তো তারপরে তিনি একটা স্টেশনে নাকি নেমে পড়েন, ট্রেনটা সেখানে থেমে যায়, সেটা কোন স্টেশন ছিল সেটাও ওনার মনে নেই। তো সেখান থেকে ওনাকে নাকি একদল সাধু ওনাকে উদ্ধার করে। তো তারা নাকি তাকে উদ্ধার করে তাকে জিজ্ঞেস করে তার নাম ধাম কী। কিন্তু সেটা একটা অদ্ভুত সময় ছিল যে তিনি কোথাকার আর কি, সে নিজের নামটা আর কি বলতে পেরেছিল, কিন্তু সে কোন গ্রামের বা কী বৃত্তান্ত সেটা জানা সত্ত্বেও তিনি কোনো একটা অজানা কারণে কিন্তু তিনি সেটা বলেননি। তো তারপরে তারাই তাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তাকে পড়াশুনো শেখানো হয়। তারপরে তাকে হরিদ্বারে নিয়ে যায়। তো এটা ওনার মনে আছে, উনি হরিদ্বারে ছিলেন 6-7 বছর, উনি হরিদ্বারে থাকেন, সেখানে উনি পড়াশুনো করেন, সেখানে উনি স্কুল পাশ করেন, কলেজে ভর্তি হন। এবং পরবর্তী সময় ওনাকে ওনার যারা ওনার আর কি পরিচর্যা করতো তারাও বলছে তুমি একবার ঘরে যাও, একবার সংসারে ফিরে যাও, তোমার মা বাবা নিশ্চয়ই খুব দুঃখ কষ্ট করেছে। তো উনি মানে পড়াশোনার সাথে সাথে উনি ওনার মানে সাধন ভজনের যে জীবনটা উনি পেয়েছিলেন, তো সেখানে নাকি উনি একটা স্বপ্নাদেশের মতো পেয়েছিলেন যে সময় হলে ওনার সাথে ওনার বাবা মা পরিবারের সকলেরই একদিন ঠিক দেখা হবে, এখন যাওয়ার কোনো দরকার নেই। তো উনি ওনার জীবনটাকে কিন্তু সম্পূর্ণ সাধন ভজনের দিকে দিয়ে দেন এবং উনি পড়াশুনো করেন। উনি তারপরে পড়াশুনো করে সেখানে আরও যারা বাচ্চা থাকতো তাদেরকে পড়াশুনো করাতেন, বিভিন্ন রকমের কাজের সাথে উনি নিজেকে যুক্ত করেন। এবং তারপরে কিন্তু উনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে উনি ভ্রমণ করা শুরু করেন। এবং এই 12-13 বছর উনিও কিন্তু ওনার বাড়ির মানুষের জন্য কষ্ট পেয়েছেন, ওনার মনে হয়েছে। কিন্তু ওই যে ওনার মনে একটা চরম বিশ্বাস ছিল যে একটা দিন ওনাকে যেতে হবে, ওনার সাথে ভগবান নিশ্চয়ই তার বাবা মা তার পরিবার পরিজনের দেখা করিয়ে দেবে, সেটা কিন্তু আদতে বাস্তবে হলো। এবং ওনার কাকা জানিয়ে দিয়েছিলেন যে উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, ওনার পক্ষে সাংসারিক জীবন বা সংসারে ফিরে যাওয়া সে অর্থে কখনোই সম্ভব নয়। তো যাই হোক, তো এই সমস্ত হওয়ার পরে ওনাকে বলে যে তুমি একবার হলেও বাড়িতে আসো। তো সকলের রিকোয়েস্টে উনি একবার বাড়িতে এসেছিলেন এবং ওনার মা মন ভরে অনেক রকম কিছু রান্না করে ওনাকে খাওয়ান। এবং তারপরে উনি বলেছিলেন যে তোমাদের সকলের কথা রাখতে আমি এটা একবার করলাম, কিন্তু এটা আমি বারবার করতে পারবো না, আমি সংসারে আর ফিরতে চাই না, আমি অনেক বড় বড় কাজ করতে চাই, ভালো ভালো কাজের সাথে আমি যুক্ত করতে। তো উনি অনেক সেবামূলক কাজের সাথে যুক্ত হন, উনি বহু বাচ্চাদেরকে বিনা পয়সায় পড়াতেন, আরও অনেক উনি আশ্রমের কাজের সাথে যুক্ত ছিলেন। উনি বহু বছর হরিদ্বারে ছিলেন, কিছু বছর ঋষিকেশে ছিলেন, কিছু বছর উত্তরকাশীতে ছিলেন। এরকম করে বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ভালো ভালো কাজের সাথে উনি মঠ মিশনের সাথে যুক্ত ছিলেন। এবং পরবর্তী সময় উনি যা হয় বয়সজনিত কারণ উনি মারা যান। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত যে এত কিছু যে ঘটেছিল, তো জগন্নাথ দেবের একটা কৃপা ছিল বলেই কিন্তু সত্যি সেই মা তার সন্তানকে ফিরে পেয়েছিল, সন্তানও তার বাবা মা সবাইকে পেয়েছিলেন। এবং আরও বড় বিষয় হচ্ছে যে ওনারা প্রত্যেকে কিন্তু খুব সৎ মানুষ ছিলেন, ভালো মানুষই, কখনো কারোর ক্ষতি করেনি, কখনো কারোর ক্ষতির জন্য ক্ষতি সাধন করার চায়ও নি। তো একটা জিনিসের থেকে প্রমাণিত যে মানুষ যদি ভালো হয়, সৎ হয়, ভগবান কিন্তু তার সাথে থাকে, তাকে আশীর্বাদ সত্যিই করেন, 2 হাত ভরে তাকে আশীর্বাদ করেন। এই ঘটনাটা আবারও কিন্তু সেটা একটা প্রমাণ করে দিল। তো এটাই ছিল ঘটনা। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানিকবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা সকলে না ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, অন্যের ক্ষতির চিন্তা, অন্যকে হিংসে করা, অন্যের প্রতি খারাপ কথা বলা, এগুলো থেকে যত বেশি নিজেকে বিরত রাখবেন, ভগবানের কাছে হয়তো আপনারা তত বেশি যেতে পারবো। এটুকুই ছিল আজকের বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর ভূত ভগবান চ্যানেলটা দেখতে থাকুন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি সত্যি ঘটনাগুলো ভালো লাগে আপনাদেরকে, প্লিজ আপনারা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে এই ঘটনাগুলো একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এই ঘটনাগুলোকে শেয়ার করতে পারেন সকলের সাথে, কোনো প্রবলেম নেই। আর
আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে, তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ নমস্কার, ভালো থাকবে।